আচ্ছা, আমি স্টার্ট করছি। হ্যাঁ, আর স্ক্রিন তো শেয়ার করেছি। হ্যাঁ, করেছি। ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা অনেক রকম থিওরি টিওরি পড়লাম, যেখানে আমরা এরকম দাবি করলাম যে যে কোনো প্রসেস আমরা আমাদের চারপাশে যা যা ঘটনা দেখি, একটা জিনিস তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে আমাদের লাইফে যত ঘটনা ঘটে, ইনক্লুডিং আমাদের বেঁচে থাকা, মানে ধর আমরা খেলাম, খাবার খেলে পরে বডিটা একটু মানে মনে হয় যেন বডিটা একটু গরম হচ্ছে, বা কোনো কাজ করছি, কাজ করলে বডিটা একটু গরম হয়। তো বেসিক্যালি যে কোনো অ্যাক্টিভিটি, ইনক্লুডিং আমাদের যে বেঁচে থাকা লাইফ অ্যাক্টিভিটি, ঠিক আছে, এগুলো সবগুলোই কিছু না কিছু থার্মোডাইনামিক প্রসেস। সবেতেই কিছু ওয়ার্ক ডান হচ্ছে, বা সবেতেই কিছুটা হিট জেনারেট হচ্ছে, বা ঠান্ডা হচ্ছে, মানে হিট রেডিয়েট করা হচ্ছে। তো এইরকম এই প্রসেসগুলো, মানে পুরো লাইফটাই হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেসের সমষ্টি। এবার থার্মোডাইনামিক প্রসেসগুলোকে সব থেকে ইম্পর্টেন্ট দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে রিভার্সিবল, আর একটা হচ্ছে ইররিভার্সিবল। রিভার্সিবল মানে হচ্ছে যে একটা সিস্টেমকে আমি একটা কোনো পার্টিকুলার কন্ডিশন থেকে অন্য একটা কন্ডিশনে নিয়ে গেলাম, এবং তারপর যদি সেটাকে আবার আমি অরিজিনাল কন্ডিশনে নিয়ে আসতে পারি, সো দ্যাট সিস্টেমটাও এক্স্যাক্টলি অরিজিনাল কন্ডিশনে এলো, এবং তার সারাউন্ডিংস যেটা ছিল, তার লাগোয়া যে আবহাওয়া, সেটাও একই জায়গায় ফিরে এলো, এবং বাকি ইউনিভার্সের কোথাও কোনো চেঞ্জ হলো না। এটাকে আরেকটু সংক্ষেপ করে এটাও বলা যেতে পারে যে সিস্টেমটা নিজের আগের পরিস্থিতিতে ফিরে এলো এবং বাকি ইউনিভার্সটাতেও কোথাও কোনো চেঞ্জ হলো না, তাহলে সেটাকে রিভার্সিবল বলে। কিন্তু জেনারেলি কোনো প্রসেসই রিভার্সিবল প্রসেস রিয়েলিটিতে হয় না। তার কারণ যে কোনো প্রসেসের মধ্যে যদি ডিসিপেটিভ ফোর্স থাকে, মানে ফ্রিকশনাল ফোর্স টাইপের যে ফোর্সগুলো, সেগুলো যদি থাকে তাহলে সেটা ইরিভার্সিবল হবে। আর কোনো একটা প্রসেস যদি খুবই ফাস্ট হয়, অর্থাৎ নন ইকুইলিব্রিয়াম বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে সেটা পাস করে, নন ইকুইলিব্রিয়াম, তাহলেও সেটা ইরিভার্সিবল হয়। হ্যাঁ, এবার ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি চেঞ্জ অর্থাৎ সিস্টেমের যা চেঞ্জ হলো প্লাস সারাউন্ডিং এর যা এন্ট্রপি চেঞ্জ হলো, অর্থাৎ কোনো একটা ইরিভার্সিবল প্রসেসের জন্য গোটা ইউনিভার্সের এন্ট্রপি যে চেঞ্জ, সেটা সবসময় গ্রেটার দেন জিরো, অর্থাৎ সবসময় এন্ট্রপিটা বাড়ছে। এটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে বললাম। আর প্রসেসটা যদি বাই চান্স রিভার্সিবল হয়, তাহলে এন্ট্রপির কোনো চেঞ্জ হয় না। রিভার্সিবল প্রসেসে এন্ট্রপির কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, তো এইটা এবার আমরা কিছু কিছু ক্যালকুলেশন করে দেখব। একটা সম্ভবত আগের দিন করেছিলাম একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস rushing into vacuum। ঠিক আছে, সেখানে আমরা দেখলাম যে ডেল্টা এস অফ দ্য হোল ইউনিভার্স, অর্থাৎ ডেল্টা এস অফ সিস্টেম, ডেল্টা এস অফ সারাউন্ডিংস। তো সারাউন্ডিংস এরটা জিরো হয়েছিল, কেননা থার্মালি ইনসুলেটেড ছিল সিস্টেমটা। তো তার মানে সিস্টেম থেকে বাইরে কোনো হিট এক্সচেঞ্জ হয়নি, সুতরাং সিস্টেমে যে সারাউন্ডিংস তার ক্ষেত্রে মানে বাইরেটাতে ডিকিউটা যেহেতু জিরো, সুতরাং এন্ট্রপি চেঞ্জটা জিরো। কিন্তু সিস্টেমের যে এন্ট্রপি চেঞ্জ সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম, সেটা ক্যালকুলেট করে এসেছিল nR ln v1 plus v2 by v1, তো হুইচ ইজ পজিটিভ। সুতরাং আইডিয়াল গ্যাস রাশিং ইনটু ভ্যাকুয়াম, তার ক্ষেত্রে আমরা দেখালাম যে টোটাল এন্ট্রপি চেঞ্জটা পজিটিভ হলো।
আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল হচ্ছে conduction or radiation of heat through a system. Through a system which remains unchanged. সিস্টেমটা একই রকম থেকে যাবে, কিন্তু তার মধ্যে দিয়ে হিট মানে তাপপ্রবাহ হবে বা সেটা হিট রেডিয়েট করবে। আচ্ছা, ব্যাপারটা হবে ফ্রম আ ওয়াটার রিজার্ভার টু আ cooler reservoir. আচ্ছা, তো ক্যালকুলেশনটা করি। তো এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, ঠিক আছে। সিন্স দিস ইজ আ স্পন্টেনিয়াস অর ন্যাচারাল প্রসেস, তার মানে এটা ফাস্ট ঘটে এবং নন ইকুইলিব্রিয়াম স্টেপের মধ্যে দিয়ে যায়, সুতরাং এটা ইরিভার্সিবল প্রসেস। সমস্ত ন্যাচারাল প্রসেসই কিন্তু ইরিভার্সিবল প্রসেস। আর রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে সেটাকে আর্টিফিশিয়ালি আমরা কন্ট্রোল করছি যাতে এই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করা যায়। সুতরাং রিভার্সিবল প্রসেসগুলো সবসময় আর্টিফিশিয়াল প্রসেস হয়, আর ন্যাচারাল প্রসেসগুলো সবই রিভার্সিবল প্রসেস হয়। বাইরে থেকে কিছু করে কন্ট্রোল করে আমরা সেটাকে হয়তো রিভার্সিবলে পরিণত করতে পারি। তো গরম থেকে ঠান্ডা বস্তুতে তাপ ফ্লো করছে, সুতরাং এটা একটা ন্যাচারাল প্রসেস, দিস ইজ ইরিভার্সিবল প্রসেস। এবার দেখা যাক যে ব্যাপারটা কি হচ্ছে। প্রথমত এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম, এইটা জিরো, কেননা সিস্টেমটা কোনো চেঞ্জ হয়নি বলে দিচ্ছে, সিস্টেম রিমেইনস আনচেঞ্জড। মানে সিস্টেমটা এমন কিছু, এমন ভাবে সিস্টেমটা করা আছে যে হিটটা ফ্লো হচ্ছে। যেমন ধর এটার একটা এক্সাম্পল হিসাবে আমরা এরকম বলতে পারি, আচ্ছা এরকম একটা ভাবলে মোটামুটি এই ধরনেরই এক্সাম্পল একটা হতে পারে। যদি এক কাপ গরম চা বাতাসে আমি রেখে দিয়েছি, তো সেটাতে এবার চাটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল। তো এখানে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে উপর থেকে তাপের বিকিরণ হলো, আবার কাপের সাইড দিয়েও নিশ্চয়ই তাপের বিকিরণ হয়েছে। না, এটাও ঠিকঠাক এক্সাম্পল হচ্ছে না। সিস্টেম রিমেন্স আনচেঞ্জড মানে হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে তো, বরফ পড়লে জল হতে পারে। আচ্ছা, না এটার আমি ঠিক রিয়েল লাইফ এক্সাম্পল এই মুহূর্তে দিতে পারছি না, ঠিক আছে। মোটামুটি ধরে নে এক কাপ চাই গরম থেকে ঠান্ডা হচ্ছে, কিন্তু তাদের মাঝখানে কিছু একটা সিস্টেম আছে যেই সিস্টেমের মধ্যে দিয়ে হিটটা ফ্লো করছে, আর সেই সিস্টেমটার মানে নেট ডিকিউটা জিরো, মানে সিস্টেমটা, ও হ্যাঁ এরকম ভাবে ভাবতেই পারিস যে সিস্টেমটা যতটা হিট রিসিভ করছে মানে গরম বস্তু থেকে আর কি, সিস্টেমটা মানে এটা একটা হিট রিজার্ভার T1,
এটা একটা হিট রিজার্ভার T2, তো T1 হচ্ছে গ্রেটার দ্যান T2। তো মাঝখানে আমি একটা কানেকশন করেছি কিছু একটা দিয়ে, যেটা দিয়ে কানেকশনটা করেছি সেটা হচ্ছে আমার সিস্টেম, আর এই যে রিজার্ভার দুটো আছে সেই দুটো হচ্ছে আমার সারাউন্ডিংস। এই প্রবলেমটার ক্ষেত্রে আর সিস্টেমটাতে T1 থেকে যতটা হিট ঢুকছে ততটা হিটই T2 তে পৌঁছাচ্ছে, মাঝখান দিয়ে কোনো লস টস হচ্ছে না, আর সিস্টেমও কোনো তাপ শোষণ করছে না, এইরকম একটা কিছু ব্যাপার। হ্যাঁ, তো সিস্টেমটা কোনো তাপ শোষণ করছে না, এটা কখন সম্ভব? এটা সম্ভব হতে পারে যদি ধর সিস্টেমের স্পেসিফিক হিট, মানে একটা যে কোনো বস্তু কতটা তাপ শোষণ করবে সেটা কি হয় না, মাস ইনটু স্পেসিফিক হিট ইনটু টেম্পারেচার চেঞ্জ। তো যদি স্পেসিফিক হিটটা খুব স্মল হয় তাহলে এটা সম্ভব যে হিট যতটা কোনো হিটই শোষণ করলো না, বা এটাও হতে পারে যে হিটটা এত তাড়াতাড়ি ফ্লো করছে যে সিস্টেমটা গরম হওয়ার খুব একটা চান্সই পাচ্ছে না, সেটাও হতে পারে। বা হ্যাঁ, মোটামুটি এইটাই ধরে নে, মানে এইটাই রিজন যে সিস্টেমটা রিমেন্স আনচেঞ্জ, কেননা এত কুইক T1 থেকে T2 তে হিটটা ফ্লো হচ্ছে যে সিস্টেমটা তাপ শোষণ করার মতন সাফিসিয়েন্ট টাইম পাচ্ছে না। ঠিক আছে, তার জন্য সিস্টেমটা আনচেঞ্জড এবং সেই জন্য সিস্টেমের এনট্রপিটা চেঞ্জ হচ্ছে না, মানে যেহেতু ও কোনো তাপ শোষণ করছে না তাই এনট্রপি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটাকে কিন্তু আবার থার্মোডাইনামিক্সের সেকেন্ড লর সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, যেখানে এটা বলা হয়েছিল যে কোল্ড রিজার্ভার থেকে হিট ঢুকলো এবং পুরোটাই হট রিজার্ভারে চলে গেল, এটা কখনো সম্ভব নয়। ম্যান্ডেটরিলি বাইরে থেকে একটা ওয়ার্ক ডান করতে হবে, so that Q1 equal to Q2 plus W। এটা কিন্তু কোল্ড থেকে হট অবজেক্টে যখন হিট ফ্লো হবে তখনকার জন্য এই এই ব্যাপারটা, যে কোল্ড থেকে হিট ঢুকলো পুরোটাই হট হট রিজার্ভারে চলে গেল, এটা সম্ভব নয়, যেটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। এটা কিন্তু কোল্ড থেকে হটে যখন ফ্লো হচ্ছে তার জন্য প্রযোজ্য। কিন্তু এই প্রবলেমটাতে মানে এগেন উইচ ইজ, মানে কি বলবো, এটা আর্টিফিশিয়াল একটা ব্যাপার, মানে এটা কিন্তু ন্যাচারাল প্রসেস নয়, আর্টিফিশিয়াল একটা প্রসেস যেটা আমরা হিট ইঞ্জিন বা রেফ্রিজারেটর ইউজ করে আমরা এটাকে এক্সিকিউট করছি। কিন্তু এই প্রবলেমটাতে কিন্তু হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট ফ্লো করছে, উইচ ইজ ন্যাচারাল অর স্পন্টেনিয়াস প্রসেস। তো এখানে বাইরে থেকে কোনো হিট ইঞ্জিন বা এই সমস্ত কিছুই দিতে হচ্ছে না, এবং হট অবজেক্ট থেকে যতটা হিটও রিসিভ করছে ততটাই কোল্ড অবজেক্টে পৌঁছে যাচ্ছে, সিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা, সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ তাহলে 0। এবার প্রশ্ন হচ্ছে যে এন্ট্রপি চেঞ্জ অফ দা সারাউন্ডিংস কত হবে এটা? আচ্ছা, হট রিজার্ভার থেকে Q1 অ্যামাউন্ট অফ হিট এখানে লস হচ্ছে, আর কোল্ডার যে রিজার্ভার সে Q1 অ্যামাউন্ট অফ হিট গেইন করছে, এটাই তো ব্যাপারটা। তো যে হট যে রিজার্ভারটা আছে সে Q1 অ্যামাউন্ট অফ হিট লুজ করছে অ্যাট টেম্পারেচার T1, আর যে কোল্ড যে রিজার্ভারটা সে Q1 অ্যামাউন্ট অফ হিট গেইন করছে অ্যাট টেম্পারেচার T2। ঠিক আছে, সুতরাং কোল্ড রিজার্ভারের এন্ট্রপি চেঞ্জ কি হবে? প্লাস Q1, কারণ ও Q1 গেইন করেছে অ্যাট টেম্পারেচার T2। আর হট রিজার্ভারের
এন্ট্রপি চেঞ্জ কি হবে? মাইনাস Q1, কারণ Q1 অ্যামাউন্ট অফ হিট ও লুজ করেছে অ্যাট টেম্পারেচার T1। ঠিক আছে, সুতরাং সারাউন্ডিংস যেটা আছে তার টোটাল এন্ট্রপি চেঞ্জ, সারাউন্ডিংস যেটা আছে তার টোটাল এন্ট্রপি চেঞ্জ হবে মাইনাস Q1 বাই T1 প্লাস Q2 বাই T2। Q2 নয়, Q1ই ছিল, অর্থাৎ Q1 কমন নিলে 1 বাই T2 মাইনাস 1 বাই T1 এবং T1 গ্রেটার দেন T2। সুতরাং এইটা হচ্ছে গ্রেটার দেন 0। যেহেতু T1 গ্রেটার দেন T2, তাহলে এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন 0, তাহলে ডেল্টা এস অফ সারাউন্ডিংস হচ্ছে 0 গ্রেটার দেন 0। সুতরাং টোটাল এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স ডিউরিং দিস প্রসেস, সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ 0, আর ওইটার এন্ট্রপি চেঞ্জ হচ্ছে 1 বাই T2 মাইনাস 1 বাই T1, পুরো জিনিসটা গ্রেটার দেন 0। সুতরাং ইউনিভার্সের এই প্রসেসটার জন্য ইউনিভার্সের টোটাল এন্ট্রপিটা বৃদ্ধি পেল। ঠিক আছে, ওকে, দেখি আর কোন প্রসেসের জন্য কি ক্যালকুলেট করা যায়। আচ্ছা, এইটা করি। নাম্বার কি হবে? 3। থার্মালি conducting uniform and homogeneous bar of length L cross section A density rho and specific heat CP। CP মানে হচ্ছে constant pressure এর specific heat। is brought to a non-uniform temperature distribution by
contact at one end with a hot reservoir, একদিকে hot reservoir কানেক্ট করা হয়েছে, with a hot reservoir at a temperature T1 and the other end with cold reservoir at T2. এইবার the bar is removed and kept in thermal insulation at constant pressure. অনেক কিছু করা হচ্ছে এখানে। ভালো কথা, find the entropy change of the bar. ও শুধু সিস্টেমেরটাই জানতে চেয়েছে। ওকে, একটা থার্মালি কন্ডাক্টিং ইউনিফর্ম হোমোজিনিয়াস, ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম মানে পুরো বারটার যে স্ট্রাকচারটা, মানে কি বলবো, মানে আর কি রডের মতো সব জায়গাতেই মানে এক জায়গায় সরু এক জায়গায় মোটা ওরকম নয়, একই রকম ব্যাসার্ধের একই রকম একটা ইউনিফর্ম একটা গঠনের একটা বার। হোমোজিনিয়াস মানে হচ্ছে বারের প্রত্যেকটা পোর্শনেই ডেন্সিটি একই বা একই মেটেরিয়ালের তৈরি পুরো বারটাই। একটা ইউনিফর্ম হোমোজিনিয়াস থার্মালি কন্ডাক্টিং মানে মনে কর লোহার দণ্ড, লেংথ এল, ক্রস সেকশন এ, ডেন্সিটি রো, স্পেসিফিক হিট সিপি। এখানে কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিটটা বলে দিয়েছে আমাকে। আচ্ছা, এরপর 1 মিনিট পাওয়ার ফোন তো বাবার কাছে, এই এখানে নিয়ে রাখতে হবে, একটা আসবে না, আমি যাচ্ছি তো। হ্যাঁ, তো এরকম একটা লোহার দণ্ডকে রাখা হয়েছে, মানে লোহার দণ্ডকে নিয়ে কি করা হয়েছে, টেম্পারেচারটাকে নন ইউনিফর্ম করা হচ্ছে। মানে এটা এই পার্টটা আমরা এক্ষুনি ইগনোর করতে পারি, এটা জাস্ট এক্সট্রা একটা ভাষা দিয়েছে আর কি। মোট কথা সেটাকে টাচ করানো হয়েছে একটা এন্ডে একটা হট রিজার্ভারের সঙ্গে যার টেম্পারেচার T1, অন্য এন্ডে একটা কোল্ড রিজার্ভার। তো বেসিক্যালি লোহার দণ্ড নিয়ে একটা এন্ড মনে করো একটা ফুটন্ত জল, সেটার সঙ্গে সংস্পর্শে রাখা হয়েছে, আর অন্য এন্ডটাকে একটা বরফের পাত্রের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়েছে। তাহলে কি হলো, একটা নন ইউনিফর্ম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হলো। এরকম একটা বার ছিল যার লেংথ হচ্ছে এল, ক্রস সেকশনাল এরিয়াটা এ, ডেন্সিটি রো। এবার এদিকে একটা গরম কিছু একটা সঙ্গে টাচে রেখেছি, আর এদিকে কতকগুলো আইস কিউব, এদিকে টেম্পারেচার T1 এদিকে T2। তাহলে এখন নন ইউনিফর্ম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হলো, এবং তাহলে এখন বারের মধ্যে দিয়ে যেহেতু এটা থার্মালি কন্ডাক্টিং, সুতরাং বারের মধ্যে দিয়ে এখন হিট ফ্লো হবে। বেশ, এরপর বারটাকে তুলে নেওয়া হলো, বার ইজ রিমুভড
এবং কেপ্ট ইন থার্মাল ইনসুলেশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে দুটো কাজ এখানে করা হয়েছে। প্রথমত এখানে একপাশে এটা একপাশে এটাকে রাখা হয়েছে, তারপর বারটাকে তুলে নিয়ে কনস্ট্যান্ট প্রেসারে থার্মাল ইনসুলেশনে রাখা হয়েছে। অর্থাৎ বারটাকে একটা কোনো পশম দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমে একটা গরম ঠান্ডার টাচে রাখলাম, তারপর এটাকে পট করে তুলে নিলাম, তুলে এটা পশম টশম দিয়ে পুরোটা হাঁকাবাস্তলা মুড়ে দিলাম। এই হচ্ছে অ্যাক্টিভিটি। এইবার তাহলে এই বারটার উপর যে এত অত্যাচার হলো, এর ফলে ওর টোটাল এন্ট্রপি চেঞ্জটা কি হলো? ঠিক আছে, তো এখন প্রথম যেটা দেখার সেটা হচ্ছে যে এই গোটা ব্যাপারটাতে মানে পুরোটাই ইরিভার্সিবল প্রসেস। প্রথমে নন ইউনিফর্ম টেম্পারেচার ডিস্ট্রিবিউশনে ছিল, তারপরে ভেতর দিয়ে হিট ফ্লো হলো, তারপরে আমরা আবার সেটাকে তুলে নিলাম, তুলে নিয়ে আমি ওই ইয়েতে রাখলাম থার্মাল ইনসুলেশনের মধ্যে। তো পুরো ব্যাপারটার মধ্যে কোনো রিভার্সিবল প্রসেস দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, স্পন্টেনিয়াস একটা প্রসেস হচ্ছে, ফাস্ট হচ্ছে, নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো পুরোটাই ইরিভার্সিবল প্রসেস। পয়েন্ট হচ্ছে যে আমরা আগেগুলো থেকে যদিও ব্যাপারগুলো বা স্টেপগুলো বুঝেছি, ক্লুগুলো পেয়েছি, যে কোনো একটা ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ বার করার উপায়টা কি। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবি যে ডিকিউ ক্যালকুলেট করার যত প্রসেস আছে, বা আগেই বলেছিলাম থার্মোডাইনামিক্স এর অ্যাকচুয়ালি যত ইকুয়েশন আছে বা যত ফর্মুলা আছে, সবগুলোই কিন্তু ইকুইলিব্রিয়াম ধরে করা হয়। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম এবং রিভার্সিবল প্রসেসের জন্য সমস্ত ফর্মুলা অ্যাপ্লিকেবল। তো ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ বার করা মানে তোকে ডিকিউ বার করতে হবে। কিভাবে করব আমরা? আগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা ইরিভার্সিবল প্রসেসকে আমরা ইকুইভ্যালেন্ট রিভার্সিবল প্রসেস দিয়ে রিপ্লেস করে নিয়েছি। যেমন একদম প্রথমটাতে আইডিয়াল গ্যাস রাশিং ইনটু ভ্যাকুয়াম, আমরা জানি হ্রাস করছে মানে হুড়মুড়িয়ে কিছু একটা এপাশ থেকে ওপাশে ঢুকে পড়ছে। হুড়মুড়ানো প্রসেসটা তো ইরিভার্সিবল, আমরা তার ইকুইভ্যালেন্ট একটা রিভার্সিবল প্রসেস করলাম। আমরা পর্দার এপাশটাতে পুরো ভ্যাকুয়াম না করে আমরা ধরে নিলাম যে একটা প্রেসার পি ছিল, যার এগেনস্টে ধীরে ধীরে গ্যাসটা ঢুকছিল। হ্যাঁ, তো এটাই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্রসেস, অর্থাৎ ইরিভার্সিবল এর করেসপন্ডিং একটা রিভার্সিবল প্রসেস সবসময় ধরে নিতে হয়। ঠিক আছে, তো এখানেও আমরা কি করব, আমরা এই গোটা প্রসেসকে ইকুইভ্যালেন্ট কিছু রিভার্সিবল প্রসেসের টার্মে আমরা পুরো প্রসেসটাকে মানে পুরো অরিজিনাল প্রসেসটাকে ভাববো। তার জন্য আমরা কি করব, গোটা যে বারটা আছে সেটাকে অনেকগুলো ছোট ছোট স্লাইসে ভেঙে নেব। ইনফাইনাইট নাম্বার অফ থিন সেকশন। ঠিক আছে, তাদের প্রত্যেকের ডিফারেন্ট ইনিশিয়াল টেম্পারেচার হবে, অফকোর্স, কারণ তারা এই হট এন্ডটার থেকে, এটা হট এটা কোল্ড, বিভিন্ন দূরত্বে আছে, কিন্তু তাদের সবারই সেম ফাইনাল টেম্পারেচার হবে, কেননা আলটিমেটলি এটা হচ্ছে কন্ডাক্টিং একটা রড, সুতরাং এদের মধ্যে হিট ফ্লো হয়ে সবাই সবার সঙ্গে হিট এক্সচেঞ্জ করে আলটিমেটলি সবাই একটাই সেম টেম্পারেচারে গিয়ে পৌঁছাবে। তাহলে প্রত্যেকটা স্লাইসের ইনিশিয়াল টেম্পারেচার ডিফারেন্ট, কিন্তু ফাইনাল টেম্পারেচারটা সেম। এইবার এরকম ভাবে আমি তাহলে ইমাজিন করতে পারি যে প্রত্যেকটা স্লাইস মানে আমরা তো ডিফারেন্ট ইনিশিয়াল টেম্পারেচার বলছি, তাহলে মনে কর যে এ হয়তো একটা টি ড্যাশ ইনিশিয়াল টেম্পারেচারে আছে,
আর এ হয়তো টি ডাবল ড্যাশ ইনিশিয়াল টেম্পারেচারে আছে। তো আমরা এটা মনে করতে পারি যে প্রত্যেকটা স্লাইস, মানে যেমন প্রথম এই স্লাইসটা ও টি ড্যাশ হিট রিজার্ভারের সঙ্গে কন্ট্যাক্টে আছে, এবং ফাইনালি ও সেম টেম্পারেচারটা ধরা যাক টি নট, তাহলে ফাইনালি ও টি নট টেম্পারেচারে গিয়ে পৌঁছাচ্ছে। আর একটা যে স্ল্যাব ছিল পাশেই, আর একটা ধরলাম এটা, সে টি ডাবল ড্যাশ টেম্পারেচারের একটা হিট রিজার্ভারের সঙ্গে সংস্পর্শে আছে ধরছে, কিন্তু সে ফাইনালি টি নট এই টেম্পারেচারে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গোটা ব্যাপারটার মানে হচ্ছে যে a series of infinitesimal reversible isobaric steps। তাহলে কি করলাম আমরা বুঝতে পারলি? মানে হট থেকে কোল্ড হিট ফ্লো হচ্ছিল পুরো রডের মধ্যে দিয়ে। আমরা রডটাকে অনেকগুলো স্লাইসে ভাঙলাম, ওকে? রডের বিভিন্ন স্লাইস বিভিন্ন টেম্পারেচারে ছিল। এবার আমরা প্রত্যেকটা স্লাইসকে আলাদা আলাদা থার্মোডাইনামিক সিস্টেম বলে ভাবলাম। তাহলে প্রত্যেকটা স্লাইস আলাদা আলাদা থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কি সেই প্রসেসটা? না তার ইনিশিয়াল, মানে সে একটা হট রিজার্ভারের সঙ্গে সংস্পর্শে আছে, সেটা হচ্ছে টি ড্যাশ, আবার অন্য আরেকজন সে একটা অন্য কোনো হট রিজার্ভারের সংস্পর্শে আছে, কিন্তু তাদের সবার ফাইনাল টেম্পারেচারটা সেম। ঠিক আছে, এতে করে কি হলো, এই প্রত্যেকটা, এবার এটা ইনফাইনাইটলি থিন স্ল্যাব তো, এবং তাদের ইনিশিয়াল টেম্পারেচার গুলো একটু একটু করে আলাদা, তো তারা প্রত্যেকে আলাদা। মানে আমার অরিজিনাল প্রবলেমটা ছিল হট থেকে কোল্ডে খুব দ্রুত হিটটা ফ্লো হচ্ছে বলে আমার এটা ইরিভার্সিবল প্রসেস হয়েছিল। কিন্তু এখন যদি প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভাবে ভাবি, তাহলে কিন্তু এই প্রসেসটা কিন্তু অতটাও কোনো নন ইকুইলিব্রিয়াম প্রসেস নয়, কারণ প্রত্যেকটা স্লাইসকে আমরা আলাদা আলাদা থার্মোডাইনামিক প্রসেস হিসেবে ভাবছি। আমি এখন আর গোটা হিট ফ্লো হচ্ছে এরকম ভাবে ব্যাপারটাকে ভাবছিই না, আমরা ভাবছি আলাদা আলাদা সব স্ল্যাব আলাদা আলাদা হিট রিজার্ভারের সংস্পর্শে আছে। সুতরাং এখন এরা প্রত্যেকেই হয়ে গেছে রিভার্সিবল প্রসেস, এখন আর কোনো কুইক ফ্লো অফ হিট এই ঘটনাটা ঘটছে না। তাহলে অনেকগুলো ইনফিনিটেসিমাল রিভার্সিবল আইসোবারিক স্টেপের একটা সিরিজ হিসাবে আমি অরিজিনাল ইরিভার্সিবল প্রসেসকে এরকম ভাবে ভাবতে পারি। এইটা হচ্ছে, আমি এটার বদলে এটা ভাবলাম। এখন আমি এনট্রপি ক্যালকুলেট করতে পারবো, প্রত্যেকটা রিভার্সিবল স্টেপের এনট্রপি আমি এখন ক্যালকুলেট করব, প্রত্যেকটা রিভার্সিবল স্টেপের, তারপর তাদেরকে যোগ করব, তাহলে আমি অরিজিনাল এনট্রপি চেঞ্জটা আমি বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার আমি ক্যালকুলেশনটা করি। সো রডের কোনো একটা পার্টিকুলার স্ল্যাব আমি ধরছি যে কিনা এদিকটা হট এদিকটা কোল্ড, তো এদিক থেকে x দূরত্বে আছে। তাহলে তার ইনিশিয়াল টেম্পারেচার, মানে এই যে টি ড্যাশ টি ডাবল ড্যাশ যেগুলো বলছিলাম আর কি, সেই ইনিশিয়াল টেম্পারেচার সেটা তাহলে কি হওয়া উচিত? এই এনটা আমার টি ওয়ানে আছে, এই এনটা আমার টি টু তে আছে। সো এই স্ল্যাবের টেম্পারেচারটা, ইনিশিয়াল টেম্পারেচার যদি টিআই হয়, তাহলে এটা হবে টি ওয়ান মাইনাস টি টু বাই এল, কেননা টি ওয়ান মাইনাস টি টু মানে টেম্পারেচার ডিফারেন্স, এবার ঐকিক নিয়ম পার ইউনিট লেন্থ কতটুকু টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে ইনটু এক্স করে, এবার হট মানে কতটা টেম্পারেচার লস হয়েছে আর কি এক্স ডিস্টেন্সে, এতটা টেম্পারেচার লস হয়েছে সেটাকে টি ওয়ান থেকে মাইনাস করলাম, তাহলে আমি এই পোর্শনের টেম্পারেচারটা পেয়ে গেলাম, ইনিশিয়াল টেম্পারেচারটা পেলাম। ঠিক আছে, আর ফাইনাল টেম্পারেচারটা কি হবে? যেহেতু বারটাকে ইনসুলেশনে রাখা হয়েছে,
এখান থেকে এখানে হিট ফ্লো হচ্ছে, তারপরেই বারটাকে বার ওয়াজ ইন থার্মাল ইনসুলেশন, মানে বারটাকে একটা পশম দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ বারটা শুধুমাত্র এই হট আর কোল্ড এই দুটোরই সংস্পর্শে এসেছে, বাকি কারো সংস্পর্শে আসেনি। সুতরাং ফাইনাল টেম্পারেচার অফ দ্য এন্টায়ার বার, পুরো বারটাই তো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে চলে আসবে, সেটা নিশ্চয়ই এদের দুজনের অ্যাভারেজ হবে। তাই হওয়া উচিত, কারণ যেহেতু আর কারো সংস্পর্শেও আসেনি। তাহলে এই আমার টিআই আর এইটা হচ্ছে আমার টিএফ। নাও দ্য প্রসেস ইজ আইসোবারিক প্রসেস। প্রেশার কনস্ট্যান্ট রেখেছি আমি পুরো ব্যাপারটাতে। এইটার সময়ও প্রেশার কনস্ট্যান্ট ছিল। যখন থার্মাল ইনসুলেশনে রাখা হয়েছিল, বার ইজ রিমুভ কেপ্ট ইন থার্মাল ইনসুলেশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সুতরাং পুরো ঘটনাটাই ঘটেছে আন্ডার কনস্ট্যান্ট প্রেশার। So this was an isobaric process. এই isobaric process-এ for a thin slab entropy change was dq by t. dq টা কি? mass into specific heat into temperature change, mcp dt by t। আচ্ছা, সিপি তো আমার গিভেন, এটা তো বলে দিয়েছে সিপি। মাসটা কি হবে? এই থিন স্ল্যাব, ওই যে এইটুকু, এইটুকু একটা থিন স্ল্যাব, তাহলে এর মাসটা কি হবে? অফকোর্স এর মাসটা হবে dx হচ্ছে এর থিকনেস, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a, ইন্টু তার ডেন্সিটি রো। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার ডিএম। ওকে, এইটা ইন্টু সিপি ডিটি বাই টি। ঠিক আছে? সো কোন স্টেপ বুঝতে না পারলে বলবি। তাহলে এন্ট্রপি চেঞ্জ অফ আ থিন স্ল্যাব between x and x plus dx, সেইটুকুর এন্ট্রপি চেঞ্জ হচ্ছে রো এ dx cp dt by t। তাহলে টোটাল চেঞ্জ, টোটাল এন্ট্রপি চেঞ্জ অফ দ্য এন্টায়ার বার, সেটা কি হওয়া উচিত? পুরো x এর উপর ইন্টিগ্রেশন, সো ইন্টিগ্রেশন ফ্রম 0 টু l, এটা হচ্ছে বারের লেংথ, রো এ সিপি ডিটি বাই টি একটা আছে, যেটা হচ্ছে গিয়ে টিআই থেকে টিএফ পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ হচ্ছে যেটার ডিএক্স। ঠিক আছে, বুঝতে পেরেছিস? প্রথমে একটা থিন স্ল্যাব নিলাম, তার এন্ট্রপি চেঞ্জ দেখলাম। এবার যখন পুরো বারের টোটাল এন্ট্রপি চেঞ্জ আমি ক্যালকুলেট করব, তখন আমাকে পুরো টেম্পারেচারে যতটুকু ভেরিয়েশন হচ্ছে টিআই থেকে টিএফ পর্যন্ত যাচ্ছে, তার জন্য এন্ট্রপি চেঞ্জটাকে বার করতে হবে, যেটা টিআই থেকে টিএফ অব্দি ইন্টিগ্রেশন, তারপর পুরো বারের উপর ইন্টিগ্রেশন। প্রথমে একটা সিঙ্গেল স্ল্যাব which is going from TI to TF, তার জন্য একটা এন্ট্রপি চেঞ্জ, তারপর এই পুরো স্ল্যাবটা, পুরো এন্টায়ার বারের প্রত্যেকটা স্ল্যাবকে কনসিডার করে ব্যাপারটা করতে হবে। আচ্ছা, টিআই থেকে টিএফ, টিএফটা তো ফিক্সড, কিন্তু টিআইটা আবার বিভিন্ন পোর্শনের জন্য আলাদা ছিল, নিশ্চয়ই মনে আছে সেটা। সো প্রথমত এইটা হচ্ছে ln TF বাই TI, আর এখানটা dx। এবার টিএফ আর টিআই এর ভ্যালু আমরা জানি, সেটা আমাদের পুট করতে হবে, রো এ সিপি ln TF minus ln TI dx
আচ্ছা, এবার ln tf, tfটা আমাদের বেরিয়েছে t1 plus t2 by 2, ln t1 plus t2 by 2 minus ln ti, tiটা আমাদের বেরিয়েছে এইটা t1 minus t1 minus 2 by l x। এই সরি, এই dx। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার অ্যান্সার। এবার এটাকে আরেকটুখানি কাটছাট করে সিম্পলিফাই এসব করতে হবে। সো এই আমাদের বেরোলো এন্ট্রপি চেঞ্জ অফ দ্য এন্টায়ার বার। এবার আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা বাই এটা ছিল না, ঠিক আছে দেখি, রো এসিপি ln t1 plus t2 by 2 minus ln এটাকে অবশ্য যোগ বিয়োগ করে খুব একটা লাভ নেই, এটাকে ভাগই করি ডাইরেক্ট। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে এই পুরো জিনিসটা দিস ইজ ইকুয়াল টু ln উপরে t1 plus t2 নিচে 2 আর নিচে হচ্ছে গিয়ে এলটা উপরে চলে যাবে, t1 l minus t1x plus t2x। এইটা আর এনি সিম্পলিফিকেশন না, এখনো সিম্পলিফিকেশন পাচ্ছি না। সো দেয়ারফোর, ও আচ্ছা, একটা জিনিস করা যায় না, এটাকে এরকম করার দরকার নেই, এটাকে এরকম করি, রো এ সিপি ln t1 plus t2 by 2 dx minus rho a cp ln t1 minus t2 by l x dx। এটা করলে ভালো। ওকে, তাহলে এখান থেকে তো রো এ সিপি ln t1 plus t2 by 2 আর dx মানে হচ্ছে 0 to l ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টু l। ঠিক আছে, ফার্স্ট টার্ম থেকে ইন্টিগ্রেট করে আমি এটা পাচ্ছি, আর সেকেন্ড টার্মটায় রো এ সিপি 0 to l, আর এই জিনিসটাকে আমি লিখছি log of a plus bx dx, যেখানে আমার a equal to t1 আর b equal to t2 minus t1 by l।
তাহলে এখন আমাকে বেসিক্যালি এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে, log of a plus bx dx। আচ্ছা, এই ইন্টিগ্রেটটা তোরা করতে পারবি? লগারিদম ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাই পার্টস। এনিবডি? চেষ্টা কর, একটু চেষ্টা কর, 5 মিনিট সময় দিলাম। লগটাকে ফার্স্ট ফাংশন কিংবা সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন বাই পার্টস কি করে করে সেটা মনে আছে? ধর একটা ফাংশন আছে ux আর একটা ফাংশন আছে vx, ইন্টিগ্রেশন বাই পার্টস এরকম দুটো জিনিসের যদি প্রোডাক্ট থাকে, তাহলে এটাকে যদি তুই ফার্স্ট ফাংশন ধরিস, এটাকে যদি সেকেন্ড ফাংশন ধরিস, যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন আর যে কোনো অন্যটাকে সেকেন্ড ফাংশন ধরা যায়, ওটাতে কোনো প্রবলেম নেই, এটা পুরোটাই নিজের সুবিধা মতো। তাহলে একবার এইটা করতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন du dx vx dx, এটা হচ্ছে ইন্টিগ্রেট বাই পার্টস। তো এখন এখানে log of a plus bx dx আছে। তো এখানে এটাকে আমি এরকম ভাবতে পারি যে এখানে দুটো ফাংশন আছে, log of a plus bx একটা, আর একটা ধরা যাক শুধু 1। তো এখানে তুই এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ভাবতে পারিস, বা উল্টোটাও করতে পারিস, এটাকে সেকেন্ড ফাংশন ভাবলি আর এটাকে ফার্স্ট ফাংশন ভাবলি, যেটা দিয়ে করে ইন্টিগ্রেশনটা হয়। একটু ট্রাই করে দেখ কোনটা দিয়ে ইন্টিগ্রেশনটা করা যাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি, যেমন x cos x dx কিভাবে ইন্টিগ্রেট করব। একটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে আর একটাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তো ধরা যাক এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরলাম, এটাকে আমি সেকেন্ড ফাংশন ধরলাম। তাহলে ইন্টিগ্রেশনটা হবে, ফার্স্ট ফাংশনটা যেমন ছিল তেমন থাকবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে, পুরো জিনিসটার ইন্টিগ্রেশন হবে।
ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, পুরো জিনিসটার ইন্টিগ্রেশন, অর্থাৎ x sin x minus 1 sin x dx। x sin x minus sin x dx অর্থাৎ x sin x প্লাস cos x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এইভাবে এই জিনিসটার ইন্টিগ্রেট করবি। আচ্ছা ক্লাসে এখানে এন্ড করব। আমি রেজাল্টটা বলে দিচ্ছি, এটা রেজাল্টটা কি পাওয়া যাবে। এটা রেজাল্টটা পাওয়া যাবে এন্ট্রপি চেঞ্জ অফ দ্য বার will be Cp 1 plus ln Tf। এটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে দেখানোর জন্য টিএফটাকে টিএফই রেখেছে। এটাকে তুই টি1 প্লাস টি2 বাই 2 করতেই পারিস, প্লাস 1 বাই টি1 মাইনাস টি2 t2 log t2 minus t1 log t1। এইটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ অফ দিস বার। এবার যদি কিছু একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে এটা করিস, এমনিতেও দেখানো যাবে যে এটা গ্রেটার দেন 0, সেটা ট্রাই টু শো। বা যদি কি একটা নিউমেরিক্যাল এক্সাম্পলও নিস, ধরা যাক t1 ইকুয়াল টু 450 কেলভিন, t2 ইকুয়াল টু 150 কেলভিন, তাহলে সেখান থেকে tf ক্যালকুলেট করে ডেল্টা এসটা বার করলে দেখবি সেটা পজিটিভ আসছে। এন্ট্রপি চেঞ্জ অফ দ্য বার ইজ পজিটিভ। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা করে রাখিস, করে আমাকে পাঠাস, বা আমাকে না পাঠালেও চলবে, নেক্সট উইকের ক্লাসের আগে করে রাখিস আর কি। এটা প্রুভ করবি প্রথমত যে বারের এন্ট্রপি চেঞ্জ ইন্টিগ্রেট করে এটা আসছে, আর 2 নম্বর হচ্ছে এটা যে পজিটিভ হবে, এমনি এখান থেকে দেখেও বলা যাচ্ছে, যাই হোক এটা যে পজিটিভ হবে সেটাও প্রুভ করার চেষ্টা করবি। ঠিক আছে, এই ক্লাসটা এতটাই থাক। এর পরের ক্লাসে আমরা আবার আরো 2টো অঙ্ক করব এন্ট্রপি চেঞ্জের উপর। ঠিক আছে তাহলে, টাটা।